এপিসোডের প্রথমেই আমরা মিনহাকে দেখতে পাই। ওইখানে তো জ্যাং চলে আসে। জ্যাংকে দেখে জিয়ন তো অনেক বেশি অবাক হয়ে যায়। এরপর ও তো অনেক অবাক হয়। তখন ও তো মিনহাকে জিজ্ঞেস করে, তুমি এখানে কি করছো? তখন মিনহা ওকে জিজ্ঞেস করে যে তুমি এখানে কি করছো। এরপর দেখা যায় ও তো ওর পরিচয় দেয়। জ্যাং তো বলে, আমি তো একজন প্রসিকিউটর, আর তোমরা এখানে কি করছো? তখন জিয়ন তো বলে যে এখানে আমি আমার এমপ্লয়ারের জন্য এসেছি। আর এরপর প্রসিকিউটর ছেলেটি ওর বোনের কাছে জিজ্ঞেস করতে থাকে তার ভাইয়ের বিষয়ে। এরপর দেখা যায় ও তো বলতে থাকে যে আমিও এখানে ওই লোকটার বিষয়েই এসেছি, আর এই জায়গাটা খুব একটা ভালো নয়। তখন জিয়ন বলে, আমি আমার এমপ্লয়ারের চিন্তা করি, জায়গাটা কেমন হবে এটা নিয়ে আমার কোনো টেনশন নেই। এরপর দেখা যায় ও তো এখান থেকেই চলে যাচ্ছিল, কিন্তু তার আগে জ্যাং তো মিনহাকে তার সাথে নিয়ে যেতে চায়। এরপর আমরা দেখি মিনহা তো ওর সাথেই যায়। তারপর ও তো জিজ্ঞেস করতে থাকে, জিওয়ানকে তুমি কিভাবে চিনো? মিনহা তো বলে, ওর সাথে আমার কয়েকবার দেখা হয়েছে, আর ও আমার অনেক উপকার করেছিল, আর ওর উপকারের জন্যই আমি এখানে এসেছিলাম বাচ্চাটার সাথে কথা বলার জন্য। এরপর ও তো বলে, ঠিক আছে, তারপরেও তুমি এই লোকটার থেকে দূরে থেকো। এদিকে জিওয়ান তো ওর কথাই ভাবতে থাকে যে ছেলেটা কিভাবে বলল এই জায়গাটা অনেক ডেঞ্জারাস, আর ওখানে ওর যাওয়া উচিত হয়নি। এরপর আমরা দেখি মিনহাকে জ্যাং তো এখানে পৌঁছে দিয়ে যায়, বলে তুমি ভিতরে চলে যাও। তখন ও তো বলে, তুমি যাও, আমি চলে যাচ্ছি। তখন জ্যাং ওর থেকে জিজ্ঞেস করে যে তুমি আমায় কি বলতে চেয়েছিলে? ও তো বলে, আমি এখন বলবো না, পরে বলবো। এরপর দেখা যায় ও তো ওকে বাই বলে দেয়, আর এরপর ওইখান থেকে জ্যাং চলে যাচ্ছিল। আর তখন মিনহাও ভিতরের দিকে যাচ্ছিল। জ্যাং চলে গেলে ও তো বাইরে বের হয়ে আসে। এরপর আমরা জ্যাংকে দেখি। জ্যাং তো পাশের একটা ঘটনা আমরা দেখতে পাই। ও তো একবার হাসপাতালে দেখতে পেয়েছিল একটা বৃদ্ধ মহিলাকে মেরে জিওয়ান তো ওইখান থেকে চলে যাচ্ছে। এরপর ও তো গিয়ে ওই মহিলাকে বাঁচায়, আর সেখানে তার বাচ্চা মেয়েটাও ছিল, আর ও হচ্ছে এখানকার একমাত্র সাক্ষী। আর এরপর থেকেই ও তো জিওয়ানকে চিনে, আর এই জন্যই মিনহাকে ওর থেকে দূরে থাকতে বলে। এরপর আমরা দেখি মিনহা তো জিওয়ানের বাড়ির সামনে এসে নক করতে থাকে, আর ওর ওই কথাগুলো মনে পড়তে থাকে। এরপর দেখা যায় পিছন থেকে কেউ একজন ওকে টাচ করে, আর ও তো লোকটাকে মারতে থাকে। তখন ও তো দেখতে পায় যে ও তো একে চিনে, সে তো জিওয়ানেরই লোক। এরপর দেখা যায় সে তো জিজ্ঞেস করে, তুমি এখানে কি করছো? এরপর আমরা দেখি ও তো ভিতরে যায়, আর ভিতরে গিয়ে জিওয়ানের সাথে কথা বলতে থাকে। জিওয়ান বলে, তুমি এই ছেলেটাকে কবে থেকে চিনো? তখন মিনহা তো বলে, প্রসিকিউটর আমার কিছু কাজের জন্য অফিসে ডেকেছিল, আর তারপর থেকে আমি ওকে চিনি। এরপর ইনহা তো বলতে থাকে, আমি একটু বাইরে যেতে চাই, আর তারপর ও তো এখান থেকে বের হয়ে যায়। এরপর দেখা যায় ও তো রিল্যাক্স হওয়ার জন্য একটা জায়গাতে যায়, আর ওইখানে গিয়ে ও কিছু একটা চেক করতে থাকে। আর তখনই ওর সাথে একজনের ধাক্কা লেগে যায়। ও তো দেখতে পায় সে তো জিওয়ানের লোক ছিল, আর জিওয়ান বারবার জ্যাংয়ের কথাই ভাবতে থাকে যে জ্যাং কিভাবে ওর সাথে কথা বলল। এরপর দেখা যায় ও তো অফিস রুমে যায়, আর কিছু পেপার সই করার দরকার পড়ে, আর সেখানে কিছু স্ট্যাম্পেরও দরকার পড়ে। এদিকে জিওয়ানের এই ছেলেটি তো ইনহাকে কিছু কথা বলে, আমি ওইখান থেকে একটা স্ট্যাম্প চুরি করেছি, আর যে পেপারে সই করতে চেয়েছিলাম সেটা তো হয়নি, অন্যটাতে লাগিয়ে ফেলেছি, আর এই জন্য বসের থেকে পালিয়ে বেড়াচ্ছি। তখন মিনহা তো বলে, তুমি সব কথা তাকে বলে দাও, তাহলে দেখো সে তোমাকে কিছুই বলবে না, সে খুব ভালো একটা মানুষ। ও তো বলেই, ঠিক আছে, আমি ট্রাই করে দেখবো। এরপরে ছেলেটা তো ওর ছোটবেলার কাহিনী বলে যে ওর যখন অনেক খারাপ অবস্থা ছিল তখন তো ওকে বাঁচিয়েছিল, আর তারপর থেকে ওর কাছেই রেখেছে। জিওয়ান তো ওদের সবাইকে অনেক বেশি ভালোবাসে, আর ওদের অনেক টেক কেয়ার করে। এরপর আমরা দেখি ওরা দুজন এসব কথা বলতে থাকে। তখনই ওর কাছে ফোন চলে আসে, আর ও যখনই বাইরের দিকে যাচ্ছিল একটা লোকের সাথে তো ওর ধাক্কা লেগে যায়। তখন লোকটি বলে, তুমি তো জিওয়ানের ছেলে। তারপর দেখা যায় ওরা তো ওকে অনেক টিস করতে থাকে, আর তখনই জিওয়ান তো সেখানে ফোন করে, আর ওরা ভুল করে ফোনটা রিসিভ করে ফেলে। আর তখন মিনহা তো জোরে জোরে জিওয়ান জিওয়ান বলে ডাকতে থাকে, আর তখনই সেখানে জিওয়ান চলে আসে। জিওয়ানকে দেখা মাত্রই লোকগুলো তাড়াতাড়ি ওখান থেকে পালিয়ে যায়, আর মিনহা আর ওই ছেলেটা ওর পিছনে গিয়ে দাঁড়ায়। আর তখনই ওই ছেলেটার কাছে ফোন চলে আসে, আর ওই মডেলটি তাকে ফোন করে, বলে কন্ট্রাক্ট পেপার সাইন করা হয়ে গিয়েছে, তাড়াতাড়ি চলে এসো। এরপর দেখা যায় ও তো আর এখন কিছু করার থাকে না। তখন জিওয়ান তো বলে, তুমি তো ভুল করে ফেলেছো, কিন্তু এখন তো আর কিছুই করার নেই।
ঠিক আছে, আমরা ওই মডেলটার সাথেই কাজ করব। এরপর ও তো ওই কন্ট্যাক্ট পেপারগুলো ভালো করে দেখতে থাকে আর বলে, আমার স্ট্যাম্পটা আমাকে ব্যাক করে দিও, যেটা তুমি চুরি করেছো। এরপর দেখা যায় ওইখান থেকে ও তো চলে যাচ্ছিল। তখন মিনহাও ওর পিছু পিছু যেতে থাকে। তখন ও তো বলতে থাকে, তুমি কেন আমার পিছু পিছু আসছো? ও তো বলে, আমি তোমার বাড়িতে যাব আর আমার জিনিসপত্রগুলো নিয়ে চলে আসব। ও তো বলে, তোমার কোথাও যেতে হবে না, তুমি আমার ওইখানেই থাকবে। মিনহা তো বলে, ঠিক আছে, আমি ওইখানেই থাকবো, কিন্তু তোমার বাসায় সব কাজ করে দিব, যেমন ধরো ঘর মোছা আরও থালা বাসন ধোয়া। ও তো বলে, এগুলো কিছু করা লাগবে না। এরপর ও তো এখানে নিয়ে আসে আর বলে, এখন থেকে তুমি ওদেরকে পড়াবে আর এটাই তোমার কাজ হবে। ওরা তো কেউ এটা মানতে চায় না আর ওরা তো মনে মনে ভাবতে থাকে যে ওদেরকে কিভাবে বাচ্চার মতো পড়ানো হবে। ওরা তো একেবারে ছোটদের মতো আচরণ করবে, আর যেটা খুব ফানি ছিল, ওরা তো অনেক টেনশন করতে থাকে যে ওরা কিছুতেই মিনহার কাছে পড়বে না, কিন্তু ওদের বসের কথাও তো ওরা ফেলতে পারছে না। এরপর তো আমরা মিনহাকে দেখি। মিনহা তো ওর ফ্রেন্ড মনকে ফোন করে আর ফোন করে সব কথা বলতে থাকে যে কাল কি হয়েছে। এরপর ও তো বলে, তুমি কি এখন থেকে ওনার ঘরেই থাকবে নাকি? ও তো বলে, যতদিন না আমি জায়গা পাচ্ছি ততদিন এখানেই থাকবো। আর তখনই সেখানে লিন চলে আসে। লিন তো এসে ওকে একটা ব্যাগ দিতে যায় আর এতে করে ওরা দুজন দুজনের হাত ধরে ফেলে আর তারপর দুজনে অনেক বেশি লজ্জা পেয়ে যায়। এরপর আমরা দেখি ও তো ওকে বাইরে বিদায় জানাতে আসে আর তারপর আবারও দুজন অনেক বেশি কাছাকাছি চলে আসে। এরপর আমরা জ্যাংয়ের অফিস দেখতে পাই। ওরা তো এখানে ইয়ন্তাকে খোঁজার জন্য সব কেজগুলো ভালো করে দেখতে থাকে। এরপর আমরা মিনহাকে দেখি। ওর তো রাতের বেলা ঘুম আসছিল না, তারপরে ও তো নিচের দিকে নামে আর চারিদিকে ঘুরে ঘুরে সব কিছু দেখতে থাকে। আর তখন ও কিছু কথা শুনতে পায়। ও তো দেখতে পায় ওইখানে সবাই কথা বলছিল আর ওইখানে তো ওদের বস জিওয়ানও ছিল। জিওয়ান তো ওদের প্রোডাক্টের বিষয়ে কথা বলতে থাকে আর বলে, তোমরা আর কোনো ভুল করো না, সবাই সৎভাবে জীবনযাপন করার চেষ্টা করো, কোনো কিছু আমার থেকে লুকিও না, তাহলে এর ফল ভালো হবে না। এরপর আমরা দেখি ও তো এগুলো শুনতে থাকে আর তারপরে ও তো বারান্দাতে গিয়ে দাঁড়ায় আর তখন সেখানে জিওয়ানও দাঁড়ায়। তারপর দেখা যায় জিওয়ানকে ও জিজ্ঞেস করে, তুমি এখানে কি করছো? তখন জিওয়ান তো বলে, আমাদের রুমের বারান্দা আসলে একই সাথে। এরপর দেখা যায় জিওয়ান তো খেয়াল করে যে ওর মুখের উপর একটা পোকা হেঁটে যাচ্ছে। তখন ও তো বলে, তোমার মুখে একটা পোকা আছে। তারপরে দেখা যায় ও তো হাত দিয়ে ওই পোকাটাকে সরিয়ে দেয় আর যখনই ও এরকমটা করে তখনই তো মিনহা অনেক লজ্জা পেয়ে যায় আর ওইখান থেকে মিনহা চলে যায় আর বলে, আমার হার্টবিট কেন এত বেড়ে গেল। এরপরে জীবন তো খেয়াল করে যে গার্ডেনে কেউ একজন হাঁটা চলা করছে আর এটা তো আর কেউই ছিল না, এটা মিনহা ছিল। তখন দেখা যায় ও তো নিচের দিকে নেমে আসে আর বলে, এখানে কে আছো? আর ও শুনে লুকিয়ে পড়ে, কিন্তু ওর সামনেই পড়ে যায়। তখন ও তো বলে, আসলে আমি এখানে একটু হাঁটা চলা করছিলাম। ছোটবেলায় এই বাড়িতে আমার ফ্রেন্ডের সাথে আমি এরকমই ঘুরতাম আর সে আমার অনেক বেশি খেয়াল রাখতো। আর তারপর ওর বন্ধুর গল্প তো ওকে বলতে থাকে। এরপর দেখা যায় ও তো বলে, ও এই জন্য তুমি এখানে এসেছিলে। এরপর আমরা প্রসিকিউটর জ্যাংকে দেখতে পাই। জ্যাং তো ইনহার বিষয়ে সব কিছু চেক করছিল। আর তারপরে সকাল হলে আমরা জিওয়ান আর ইনহাকে দেখতে পাই। তখন ও তো বলে, তুমি কোথায় যাচ্ছ? তখন ও বলে, আমি একটু বাইরে যাচ্ছি। তারপরে ও তো মাথায় হাত দিয়ে বলে, সাবধানে যেও। আর এরপর ভাবে, এটা আমি কি করলাম? জীবন লজ্জা পেয়ে ওখান থেকে তাড়াতাড়ি চলে যায় আর এটা তো ইনহার অনেক ভালো লাগে। এরপর আমরা দেখি ও তো ওর অফিসে আসে। আজকে ওরা এই মডেলের সাথে মিটিং করবে আর ওইখানে ওদের ওই ছেলেটাও থাকে। এরপর আমরা দেখি ওইখানে তো ওই মেয়েটা চলে আসে আর এই মেয়েটা তো থাকে ইনহার কলিগ। সে তো ডাইরেক্ট জনের অফিসে আসে আর এরপর বলে, তোমাকে তো কাজ করতেই হবে। আর এখানে ওরা একটা শর্ত করেছিল। এই শর্তটা ছিল, এই মেয়েটা যেখানে কাজে যাবে ওইখানে তো জীওয়ানকেও যেতে হবে। তখন জীওয়ান বলে, আমি কেন এরকম করতে যাব? ও তো বলে, তোমাকে তো এটা করতেই হবে, কেননা ডিল এমনই করা হয়েছে। এরপর আমরা প্রসিকিউটর ছেলেটাকে দেখতে পাই। ও তো ইনহাকে ফোন করে আর বলে যে মিট করার জন্য। ইনহা ওর জন্য বসে থাকে আর ওইখানে ওর দূর থেকে ইনহাকে দেখতে থাকে। ইনহা তো ডায়েরিতে ওর ছোটবেলায় সব কথাগুলো লিখতে থাকে আর তারপর সেখানে তো জ্যাং চলে যায়। জ্যাং তো ওইখানে গিয়ে ওকে গুড ইভিনিং জানায়। তারপর ও তো একটা খেলা খেলতে চায় আর যেটা ছোটবেলায় ওর বন্ধু ওর সাথে খেলতো। ওর তো কিছু সময়ের জন্য মনে হয় যে ও তো ওর বন্ধুকে খুঁজে পেয়েছে। এরপর আমরা দেখি ওরা তো এখানে কথা বলতে থাকে আর দুজন ভালো সময় কাটাতে থাকে।
এরপর আমরা দেখি যে ওদের মধ্যে আজকে একজনের বার্থডে থাকে, আর এই জন্য এখানে অনেক ভালো অ্যারেঞ্জ করা হয়। ওরা তো এখানে বার্থডে পার্টি করবে আজ। তারপর দেখা যায় ওরা তো এখানে বার্থডে পার্টি করতে থাকে, আর যে যার যার মনের কথাও বলতে থাকে। তখন ইনহা তো বলে, আমার উপরে কেউ জোরে কথা বললে আমি অনেক কষ্ট পাই। এরপর দেখা যায় ওইখানে তো ওই ছেলেটাকেও নিয়ে আসে, যাকে সবাই অনেক বেশি রাগ করেছিল, ওকে তো মারতেও যায়। তখন দেখা যায় জিওয়ান তো শুধুমাত্র ইনহার জন্য ওই ছেলেটাকে আবার অ্যাকসেপ্ট করে নেয়। তারপরে ওর তো ইনহার কথা মনে হয় যে ও তো ইনহাকে এর আগে অনেক কথা শুনিয়ে দিয়েছিল, আর ওকে তো অনেক বকাবকিও করেছিল। এরপর দেখা যায় ওরা তো একটা গেম খেলতে শুরু করে, আর যে গেমটা এমন থাকে যে হেরে যাবে তাকে অনেক বেশি ড্রিঙ্কস করতে হবে। আর এইরকমটাই ওরা খেলতে থাকে। যার বার্থডে থাকে সেও তো প্রচুর ড্রাঙ্ক হয়ে যায় আর প্রচুর খাবার খেতে থাকে। আর এখানে ইনহাও অনেক বেশি ড্রাঙ্ক হয়ে যায়। ও তো ড্রাঙ্ক হয়ে গার্ডেনে চলে যায় আর ওখানে বসে ড্রিঙ্ক করতে থাকে। ওইখানে জিওয়ান চলে যায়, তারপর বলে, তুমি এত কেন ড্রিঙ্কস করছো আর এখানে কেন বসে আছো? ও তো বলে যে আমার তো এখানে অনেক বেশি ভালো লাগছে। তখন জিওয়ান বলে, তোমার তো অনেক ঠান্ডা লেগে যাবে। ও তো বলে কিছুই হবে না। আর তারপরে ওর তো অনেক কাছে চলে যায় আর ওর গাল দুটো হাত দিয়ে ধরে ফেলে। তারপর দেখা যায় ওর অনেক কাছে গিয়ে ওকে তো কিস করতে যায়, আর তখন ও তো আর কিছু বলে না। আর ইনহাও ওকে তো কিস করে ফেলে। ইনহার এমন কাজ দেখেই জীবন তো একদম অবাক হয়ে যায়। ওর তো কিছু বলার থাকে না, কিন্তু ওর তো অনেক ভালো লাগছিল। ও অনেকটাই নার্ভাস হয়ে যায়। তারপর ইনহা তো ওকে জড়িয়ে ধরে। এরপর আমরা দেখি সকাল হলে সবগুলো তো বুঝতে পারে যে রাতে ওরা কি কাণ্ড করেছে। সবাই অনেক বেশি ড্রিঙ্কস করেছে, আর তারপর সবগুলোই উল্টোপাল্টা কাজ করেছে। এইগুলো ওরা মনে মনে ভাবতে থাকে। আর ওরা কি পরিমাণে খাবার খেয়েছে এগুলো ভেবে অবাক হয় যে ওরা তো কিছুই হুঁশের মধ্যে করেনি, সবই ড্রাঙ্ক অবস্থায় করেছে। এরপর আমরা ইনহাকে দেখতে পাই। ও তো লজ্জায় মুখে বের করতে পারছিল না। ও কাল রাতে তো জিওয়ানকে কিস করে ফেলেছে। এটা ভেবেই ও একদম লজ্জায় শেষ হয়ে যাচ্ছিল। ও কি বলবে এখন তো কিছুই বুঝে উঠতে পারছে না। আর এদিকে জিওয়ানও তো চুপচাপ বসেছিল, ওরও তো অনেক ভালো লেগেছিল। জিওয়ানও তো মনে করে অনেক লজ্জা পেতে থাকে। এরপর আমরা দেখি ও তো চুপচাপ বসেই ছিল। আর এইদিকে ইনহা তো চুপি চুপি রুম থেকে বের হয়, আর তখনই জিওয়ানও চুপি চুপি রুম থেকে বের হয়। আর ওদের দুজনেরই তো দেখা হয়ে যায়। আর তখন কি বলবে বুঝতেই পারছিল না। তখন ইনহা বলে, আমি তো অনেক ড্রাঙ্ক হয়ে গিয়েছিলাম। ড্রাঙ্ক অবস্থায় কি করেছি আমার তো কিছুই মনে পড়ছে না। তখন ও তো বলে, সত্যিই কি তোমার কিছু মনে পড়ছে না নাকি? ও তো বলে, হ্যাঁ কিছুই মনে পড়ছে না। এতে করে জীবন একটু স্বস্তি পাই। এরপর আমরা দেখি ওগুলো তো ভাবতে ভাবতে ও ডাইনিং স্পেসে যায়, আর ওইখানে ওর সব ছেলেগুলো ছিল। আর ও তো বলতে থাকে, আমি তোমাদের আগেই বলেছি তোমরা কেন এত ড্রিঙ্কস করো। আসলে এখানে শুধুমাত্র জিওয়ানে ছিল যে কিনা ড্রিঙ্ক করে না। এরপর দেখা যায় ওরা তো বলে, ঠিক আছে আমরা আর করব না। এরপর আমরা আবারও মিনহাকে দেখি। মিনহা তো গার্ডেনে ওই গাছটার নিচে নিজের পা মেপে মেপে যাচ্ছিল, ঠিক ছোটবেলায় ওরা যেভাবে করতো। ওরা তো এখানে একটা টাইম ট্যাবলেট রেখেছিল, আর এরপরে ও তো ওটা খুঁজতে থাকে যে সত্যি এখানে কিছু আছে কিনা। আর তখনই ওর কাছে তো জ্যাং ফোন করে। জ্যাং বলে, তুমি রাতে ঠিকমতো বাসায় পৌঁছেছিলে কিনা? ও তো বলে, আমি ঠিকভাবে এসেছিলাম। এরপরে মিনহা তো টাইম ট্যাবলেট বিষয়ে ওকে জিজ্ঞেস করে। ও তো বলে, হ্যাঁ ছোটবেলায় আমিও এমন করেছিলাম। এরপর আমরা ওই মেয়েটাকে দেখতে পাই। ওই মেয়েটার তো পাস্টের ঘটনা আমরা দেখতে পাই। ও তো জিওয়ানকে বলে এসেছে যে সে যদি না আসে তাহলে ও কাজ করবে না। এগুলো ভেবে ও তো অনেক খুশি হয় যে জিওয়ানও আসছে আর জিওয়ানের সাথে ওর দেখা হবে। এরপর দেখা যায় এখানে সবাই চলে আসে, আর এখানে মিডিয়ার অনেক লোকও থাকে। এরপর ও তো এই খাবারগুলোর রিভিউ দিতে থাকে। সবাই বলে এই খাবারগুলো খেয়ে যেন রিভিউ দেওয়া হয়। ও তো বলে, এই খাবারগুলো আমি খাবো না, কিন্তু সবাই তো ওকে ফোর্স করতে থাকে, বলে এমনটা না করলে আমরা কিভাবে বিশ্বাস করব। তখন ও তো আর কিছু করা থাকে না, আর ও তো খাবারগুলো খায়। খাবারটা খাওয়ার সাথে সাথে ওর তো র্যাশ বের হতে শুরু করে, ওর অ্যালার্জির সমস্যা থাকে। আর এটা জিওয়ান বুঝতে পেরে ওকে তো ওখান থেকে বের করে নিয়ে আসে, বলে যে তোমার কি কোনো সমস্যা হয় নাকি? ও তো বলে, এটা খেলে আমার একটু অ্যালার্জি বের হয়। তারপর আমরা দেখি
জ্যাং তো ইয়ন্তাকের এই কেসটা নিয়েই পড়ে আছে, আর ওরা এখানে কতগুলো লোককে আইডেন্টিফাই করেছে যাদেরকে ওরা খোঁজার চেষ্টা করছে, আর এদের মধ্যে সবাই এখন অনেক হাই কোয়ালিটিতে পৌঁছে গেছে। এরপর আমরা একটা জেল দেখতে পাই যেখানে ওদের চেয়ারম্যান থাকে। গুয়ান তো এই চেয়ারম্যানের সাথে দেখা করতে আসে আর এসে বলে যে আমি কুকিং স্কিলটা অনেক ভালো মতো শিখে নিয়েছি, কিন্তু লোকটা ওর কথার কোনো পাত্তাই দেয় না, ওকে অনেক বিরক্ত বোধ করতে থাকে আর বলে তুমি এখানে কেন এসেছো, তোমার এইসব বাকওয়াস আমার শুনতে ভালো লাগে না। তারপর দেখা যায় ও তো এখান থেকে রেগে চলে যায় আর মনে মনে ভাবতে থাকে ওর বস কখনোই ওকে দাম দেয় না। আর এদিকে মিনহা তো ওদের পড়ানোর জন্য সব কিছু ঠিকঠাক করতে থাকে। তারপর দেখা যায় ওরা সবাই তো এখানেই চলে আসে। তারপর ও তো বলে তাড়াতাড়ি এখানে পড়তে বসো। মিনহা তো ওদের কিছু ম্যাথ করতে দেয় যেগুলো ওরা কিছুই করতে পারে না। ওরা তো শুধু ওই ঘটনার কথাই বলছিল আমাদের বস কিভাবে ওই মেয়েটাকে তুলে নিয়ে গেল, আমরা কি ওকে এখন থেকে ভাবি বলবো নাকি। মিনহা তো এগুলো সবই শুনতে পাচ্ছিল। তখন তো ওরা জিজ্ঞেস করতে থাকে যে আমাদের বস সম্পর্কে তোমার কি ধারণা। তখন ও তো বলে তোমাদের বস তোমাদের জন্য একটা চওড়া কাঁধের মতো। আর এই কথাগুলো সব তো শুনতে পাচ্ছিল আমাদের জিওয়ান তো লুকিয়ে লুকিয়ে এই কথাগুলো শুনতে পায় আর ও মনে ভাবতে থাকে যে এই কথাগুলো কেন ও বলছে, নিশ্চয়ই মেয়েরা চওড়া কাঁধ পছন্দ করে, তার জন্যই হয়তো এই কথাগুলো বলছে। আবার কাঁধ তো এত চওড়া নয়। ও তো লুকিয়ে লুকিয়ে মিনহাকে দেখতে থাকে। মিনহা তো ওদেরকে ভালো করে পড়াতে থাকে। এরপর আমরা জিওয়ানকে দেখি, ও তো শুয়ে শুয়ে এইগুলোই ভাবছিল যে কেন এই কথাটা বলল, নিশ্চয়ই আমার কাঁধ তো এত চওড়া নয়। এরপর দেখা যায় ও তো ওর সাথে কথা বলতে থাকে আর ও বারবার এই কাজ সম্পর্কে এই কথা বলতে থাকে। তখন মিনহা বুঝতে পারে। মিনহা বলে এই কথাটা আমি কেন বলেছি এটার রিজন তুমি খুঁজে বের করো, এটা তোমার কাজ। এরপর দেখা যায় এই কথাগুলো এই ছেলেগুলো আবার লুকিয়ে লুকিয়ে শুনছিল। এদিকে জিওয়ান তো অনেক বেশি কনফিউজড হয়ে যায় যে আসলে মিনহা ওকে কি বলার চেষ্টা করছে। তারপরে ও তো ওর ফোনটা বের করে আর সেখানে সার্চ করতে থাকে যে এটার মানে কি। এরপর আমরা দেখি মুন আর লিন তো একসাথেই ছিল। ওরা একটা জায়গায় খাবার খেতে যায়, দুজন দুজনকে সময় দেয়। আসলে লিনেরও তো অনেক ভালো লাগছিল, এই প্রথম কোনো মেয়েকে ওরা তো ভালো লেগেছে। আর তারপরে মন তো ওকে জিজ্ঞেস করে যে তুমি কি লয়ার নাকি। ও তো বলে হ্যাঁ আমি ল পাস করেছি, আর এটা শুধুমাত্র আমার বসের জন্যই হয়েছে, তার এই ঋণ আমি কখনোই শোধ করতে পারবো না। তখন মন তো বলে এরকম কতদিন চলবে, তুমি কতদিন তার এই ঋণ শোধ করবে। এইসব কথা বলতে বলতে একজন মহিলা তো ওদের গায়ের উপর পানি ঢেলে দেয় আর এতে করে ওরা দুজনেই তো একেবারে বাজেভাবে ভিজে যায়। এরপর আমরা জিওয়ানকে দেখতে পাই। জিওয়ান তো ওয়ার্কআউট করতে থাকে, সে আজ চওড়া কাঁধ বানিয়েই ছাড়বে। ওর ছেলেগুলো দেখে বলে বস এগুলো কি করছো, এগুলো নিশ্চয়ই ওই মেয়ের কথাতে করছো, তুমি এগুলো করার কি দরকার আছে। ও তো বলে না না আমি আমার ফিটনেসের জন্য করছি। এরপর দেখা যায় ওরা সবাই তো খাবার খেতে বসে আর সেখানে জিওয়ান যাওয়ার জন্য তাড়াতাড়ি বেরিয়ে পড়ে। আর তখনই ওর তো মিনহার সাথে দেখা হয়ে যায়। মিনহা তো ওকে দেখে অবাক হয়ে যায়, কেননা ও তো অনেক ফিটই ছিল। তারপরে ও তো ওর বডির দিকে তাকাতে থাকে। তখন ওর ওই ছেলেটা বলে তাড়াতাড়ি এখান থেকে চলো। তারপর আমরা দেখি ওরা সবাই তো খাবার খেতে বসে। এইখানে জিওয়ান তো ওর কাঁধটা একেবারে চওড়া করে থাকে, সে তার বুক টান টান করে বসে যাতে করে ওর কাঁধটা অনেক চওড়া দেখায়। তারপর দেখা যায় ওরা সবাই খাবার খেতে থাকে আর ও কথা বলার সময়ও এমনটাই করে, যেটা দেখে মিনহা তো হাসতে থাকে। তারপর আমরা দেখি মিনহা বাইরে যাচ্ছিল। তখন জিওয়ান বলে তুমি কোথায় যাচ্ছ, ও বলে আমি বাইরে যাচ্ছি। এই অবস্থাতেও ও সেম রকমই থাকে। এদিকে জ্যাং তো মিনহার জন্য অপেক্ষা করে, ও আসলে ওর সাথেই দেখা করতে আসছিল। এরপর দেখা যায় ও যখনই গাড়িতে ওঠে তখনই জ্যাং বাড়ি বের হয়ে যায়। ও তো আসলে রিসিভ করতে চেয়েছিল। তারপর ও তো গাড়ির মধ্যে উঠে। তারপর দেখা যায় ওর তো বেলটা ও লাগিয়ে দিতে যায় আর তখনই ওরা দুজন অনেক কাছে চলে আসে। তখন আমরা দেখি মিনহা খেয়াল করে পিছনে জিওয়ান বসে আছে। আসলে এটা তো ওর ইমেজ থাকে, ওভাবে এখানেও জিয়ান চলে এসেছে। এরপর আমরা দেখি ওরা তো গাড়িতে দুজন যেতে থাকে, কিন্তু জিওয়ান তো আসলে ওর অফিসেই ছিল। এরপর আমরা মনকে দেখতে পাই। মন তো খাবার খাচ্ছিল, কিন্তু ও তো কিছু একটা চিন্তা করছিল। তখন আমরা দেখি কাল রাতে ও আর মন তো অনেক কাছে চলে এসেছিল। ওরা এরকম ভিজে গিয়েছিল বলে ওরা একটা হোটেল রুমে উঠেছিল আর তারপর দুজন দুজনের অনেক কাছে চলে আসে। আর এদিকে
লিনও তো এই বিষয়েই ভাবছিল। এরপর আমরা দেখি ওইখানে তো জিওয়ান চলে আসে। জিওয়ান বলে, তুমি এত কি ভাবছো? ও তো বলে, কত টেনশন আমার, এদিকে বিজনেসের টেনশন, আবার তোমাকে নিয়েও টেনশন হয়, কবে যে দেখবো তুমি একটু ডেটে যাচ্ছ। ও তো বলে, এইসব আজে বাজে কথা বলে কি লাভ আছে বলো। এরপর আমরা জ্যাংকে দেখি। জ্যাং তো মিনহাকে নিয়ে গাড়িতে যাচ্ছিল। তখন ও তো ওকে একটা জায়গায় খাবার খেতে নিয়ে আসে, কিন্তু ওইখানকার দোকান তো বন্ধ ছিল। তার জন্য ওরা তো ওই জায়গা থেকে অন্য একটা জায়গাতে যায় খাবার খাওয়ার জন্য। এরপর দেখা যায় ওরা তো ওই জায়গাতে গিয়ে খাবার খেতে থাকে। তখন ও তো কতগুলো খাবার ভাগ করে ওকে দেয়, ঠিক ছোট্টবেলায় যেভাবে ওর বন্ধু ওর সাথে করতো। মিনহার তো এগুলো দেখে মনে পড়ে যে জ্যাং কিনা সত্যি ওর বন্ধু। তখন তো ও জ্যাংকে অনেক কথা জিজ্ঞেস করে, কিন্তু জ্যাং তো এই প্রশ্নগুলোকে এড়িয়ে যায়। আর ওর কাছে ফোন আসে যে ইয়ন্তাকের বোন আর দাদি তো এখানে নেই। তারপরে ওরা দুজন তো ওইখানে যায়, আর যেয়ে দেখতে পায় সত্যি তো ওরা এখানে ছিল না, কেউ হয়তো ওদের এখান থেকে নিয়ে গিয়েছে। তখন মিনহা তো গিয়ে চেক করতে থাকে আর ওই মেয়েটাকে ডাকতে থাকে, কিন্তু সত্যি এখানে কেউই নেই। এরপর আমরা দেখি ও তো গাড়িতে চলে আসে, আর তখন ও তো জিওয়ানকে ফোন করে, আর ফোন করে বলে এখানে তো ইয়ন্তাকের ফ্যামিলি নেই, ওরা কি তোমার সঙ্গে নাকি? তখন জিওয়ান তো বলে আমি তোমায় পরে বলবো। তখন ওইখান থেকে মিনহা তো নেমে যায়। জ্যাং তো ওকে জিজ্ঞেস করে তুমি কাকে ফোন করলে? ও তো বলে এই বিষয়ে আমি তোমার সাথে পরে কথা বলবো। এটা বলে ও তো ওখান থেকে নেমে যায়। আর জিওয়ানের কাছে তখনই ফোন আসে, আর ফোনটা তো জ্যাং করে। জ্যাং বলে আমি তোমার সাথে দেখা করতে চাই। এরপর ওরা দুজন তো দেখা করে। জ্যাং তো বলে তুমি মিনহার থেকে দূরে থাকো, তুমি মেয়েটাকে কেন বারবার এরকম বিপদে ফেলছো? তখন ও তো বলে যে মিনহাকে কি তুমি পছন্দ করো নাকি? বলে এই বিষয়ে তো আমি তোমাকে অ্যান্সার করব না। আর ইয়ন্তাকের ফ্যামিলিকে তুমি কোথায় রেখেছো? ও তো বলে ও আমার এমপ্লয়ার ছিল, তাই ওর ফ্যামিলির দায়িত্ব এখন আমার। এদিকে জ্যাং তো ওর উপর অনেক বেশি রেগে যায়। এরপর আমরা মিনহাকে দেখি। মিনহা তো তাড়াতাড়ি বাড়িতে চলে আসে, আর বাড়ির সামনেই তো জিওয়ান ছিল। জিওয়ান বলে তুমি কোথায় গিয়েছিলে? তুমি কি ওই ছেলেটার সঙ্গে ছিলে নাকি? ও তো সত্য কথা বলে, বলে ওর সঙ্গেই ছিল। তখন জিওয়ান বলে তোমরা দুজন কি ফ্রেন্ড নাকি? তখন মিনহা বলে আমরা ফ্রেন্ড নই, মাত্রই আমরা পরিচিত হয়েছি। এরপর আমরা দেখি জিওয়ান তো ওর রুমে চলে যায়, আর মিনহা বাইরেই থাকে। তারপরে ও তো রুমের মধ্যে চলে যায়। এরপর আমরা দেখি সকাল হলে ও তো সবাইকে পড়ার জন্য ডাকতে থাকে, কিন্তু ওরা সবাই তো অনেক ব্যস্ত থাকে। ওরা এমন ভাব করে যেন ওদের একটা যুদ্ধ লেগে গিয়েছে, আর ওখানে ওরা অ্যাটেন্ড হতে চাচ্ছে। তারপর ওরা তো গাড়ি চালায়, আর দেখতে পায় মিনহা গাড়িতে আগে থেকেই লুকিয়েছিল। তখন মিনহা তো জিজ্ঞেস করে যে কি হয়েছে, তোমরা কেন আমাকে বলছো না? এরপর দেখা যায় ওরা তো একটা কারখানার কাছে আসে, আর যখনই ওখান থেকে বের হয়ে আসে কতগুলো লোক বেরিয়ে আসে। আর তারপরে ওরা এখান থেকে মিট নিতে থাকে, এটা ওদের মিটের কারখানা থাকে, আর এখানে কাজ করার জন্য ওরা এসেছে। এরপর দেখা যায় একটা মহিলা তো ওকে জিজ্ঞেস করে যে তুমি এখানে কি কাজ করো নাকি, আর কবে থেকে এখানে জয়েন হয়েছো? ও তো বলে আমি মাত্রই এখানে এসেছি। ওরা আজকে সবাই তো অনেক বেশি ব্যস্ত থাকে, কেননা আজই এগুলো প্রসেসিং করা হবে, না হলে এগুলো নষ্ট হয়ে যেতে পারে। এরপর আমরা জিওয়ানকে দেখি। জিওয়ান তো একটা রুমের মধ্যে থাকে, আর ওর ওই কথাগুলোই বারবার মনে পড়ছিল। তারপরে এখানে সব মহিলারা মিলে কথা বলতে থাকে। তখন ও তো জিজ্ঞেস করে যে জিওয়ান ছেলেটা কেমন? সবাই বলে ও তো খুব ভালো একটা ছেলে, আমরা সবাই অপরাধী ছিলাম, আর ওই আমাদের কাজ দিয়েছে। এরপর আমরা দেখি মিনহাকে তো স্টোর রুমে কিছু কাজ দেওয়া হয়। ও যখনই বাইরে বের হয়ে আসে ও তো ওইখানে জিওয়ানের একটা লোককে দেখতে পায়, আর দৌড়ে গিয়ে জিজ্ঞেস করে যেখানকার স্টোর রুম কোথায়। লোকটি তো শয়তানি করে ওকে ফ্রিজের রুমটা দেখিয়ে দেয়, আর তারপর ও তো ওই রুমের মধ্যে যায়, আর গেলেই লোকটা পেছন থেকে দরজাটা বন্ধ করে দেয়। আর ও তো রুমটা আর খুলতে পারে না, বারবার চেষ্টা করে খোলার জন্য। তখন ও তো কিছু একটা শব্দ শুনতে পায়, আর তাকিয়ে দেখে ওখানে কোনো একটা লোক আছে। আর তারপর ও তো বলে তুমি কি আর এখানে কি করছো? তখন ও তো দেখে এটা আর কেউই নয়, এটা তো জিওয়ান থাকে। তারপরে আমরা দেখি এই ছেলেটা তো বুঝতে পারে যে ও ভুল করেছে, আর এরপর জিওয়ান ওর কাছে আসে, বলে এখানে কি করছো? ও
ও তো বলে যে আমি এখানে ভুলবশত চলে এসেছি। আর তারপর ওরা দুজন দরজাটা খোলার চেষ্টা করতে থাকে। জীবন তো অনেক ট্রাই করে দরজাটা খোলার জন্য, কিন্তু কিছুতেই ও দরজাটা খুলতে পারে না। তারপরে মিনহা আবার চেষ্টা করে, কিন্তু ও খুলতে পারে না। তারপর জীবন তো ওদের ফোন করে, কিন্তু এখানে নেটই ছিল না, তার জন্য ফোনটাই যাচ্ছিল না। আস্তে আস্তে ঠান্ডার মাত্রাটাও বেড়ে যায়, আর ওদের তো অনেক ঠান্ডা লাগতে থাকে। বিশেষ করে মিনহার অনেক বেশি ঠান্ডা লাগছিল। ও তো একটা কর্নারে গিয়ে বসে পড়ে, আর এটা তো জীবন দেখে বুঝতে পারে যে ও তো অনেক ঠান্ডা লাগছে। তারপর মিনহা তো বলতে থাকে, এখানকার সবাই তোমাকে অনেক ভালোবাসে, তুমি সবাইকে অনেক কাজ দিয়েছো। এরপরে লোকটার তো মনে হয় সে তো ওখানে চাবিটা ফেলে রেখে এসেছে, আর ওইখানের তাপমাত্রাও অনেক কমে গিয়েছে, তার জন্য সে তো তাড়াতাড়ি দৌড়ে এখানে যেতে চায়। এরপর দেখি আমরা ওরা দুজনই চুপচাপ বসে থাকে, আর জিওয়ান ওর কোটটা খুলে ওর গায়ে দিয়ে দেয়, যাতে করে ওর ঠান্ডাটা একটু কম লাগে। এরপরে ওরা দুজন কাগজের কার্টুনের মধ্যে বসে থাকে, যাতে করে ওদের দুজনের ঠান্ডা কম লাগে। কিন্তু মিনহার তো অবস্থা অনেক খারাপ হয়ে গিয়েছিল। তখন জীবন তো বলে যে এভাবে করলে তো চলবে না, তুমি তো একদম ঠান্ডা হয়ে যাচ্ছ। আর ওর চোখের পাপড়িগুলো একেবারে থমকে গিয়েছিল। তখন জীওয়ান তো পেছন থেকে ওকে হাগ করে, ওকে টাইট করে জড়িয়ে ধরে রাখে, যাতে করে ওর ঠান্ডাটা একটু কম লাগে। আর এই মোমেন্টে সেই এপিসোডটি শেষ হয়ে যায়। এপিসোডটি ভালো লাগলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন, লাইক করুন, কমেন্টস করুন, আর পরবর্তী এপিসোড দেখার জন্য চ্যানেলটির সাথেই থাকুন। থ্যাংকস ফর ওয়াচিং। আল্লাহ হাফেজ।